আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার সবাই কেমন আছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা জানবো এমন একটা বিবৃতিকর রোগ সম্পর্কে, সেটা অনেকেই বলতে লজ্জাবোধ করে। এমন একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো অশ্ব বা পাইলস। এই অশ্ব অ্যান্ড পাইলস কি? এর লক্ষণ কি? এর সমাধান কি? A to Z সম্পর্কে আজকে আলোচনা করব আপনার সাথে। অশ্ব বা পাইলস হলো পায়ুপথের ভিতরে বা বাইরে ফোলা রক্তনালী। এটি কখনো ব্যথা ছাড়াও হয়, আবার কখনো তীব্র ব্যথা হয় রক্তপাত অস্বস্তিকর কারণে হয়। অনেকে এটিকে বলে গাঁটে গাঁটে ব্যথা, বসা যায় না, রক্ত যায়, প্রচণ্ড ব্যথা হয় ইত্যাদি। আসলে সবই অশ্বের রোগ। এর এই মলদ্বারে বিভিন্ন প্রকার রোগ আছে। একটা মলদ্বারে আমি প্রথম স্টেপ যদি বলি, দেখেন এটা হলো মলদ্বার। এটা যদি আমি দেখাই যে যদি এরকম রক্ত, এটা হলো রক্ত, ব্লাড। কোনোটা আছে ব্যথাহীন ব্লাড অ্যান্ড কতটা আছে প্রচণ্ড ব্যথা প্লাস ব্লাড। আমি যদি আরেকটা দেখাই, তাহলে এই মলদ্বারের পাশে ছোট একটা ফোঁড়া হয়। এই ফোঁড়ার সাথে আবার এর নালীর সম্পর্ক হয়, মলদ্বারের এর সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে যখনই আপনি মল বার হয়, তখনই এর সাথে একটা প্রেশার প্রয়োগ হয়। হওয়ার পরে তখনই এটাকে বলা হয় ফিস্টুলা। এটা পাকে পুঁজ হয় অ্যান্ড বিভৃতিকর অবস্থা সৃষ্টি করে। এটা বলে ফিস্টুলা। অশ্ব ফিস্টুলা সম্পূর্ণ আলাদা। অনেক সময় আমরা ভাবি যে অশ্ব ফিস্টুলা একই। না, অশ্ব ফিস্টুলা কিন্তু আলাদা। আরেকটা হচ্ছে গোল বা হালিশ। অনেক সময় দেখা যাচ্ছে মলদ্বার বের হয়ে আসে, এটা বলে হালিশ। মলদ্বারের ভিতর থেকে আবার কিছু কিছু বোটা দেখা যায়, গোটা। এটা বলে আমরা গোটা বলি। অনেকটা আঙুরের ঝোঁটার মতন দেখতে, এটা এটা বলে গোটা। সো আজকে আমরা এই সব বিষয়ে আলোচনা করব না। আজকে জাস্ট আপনাকে দেখাবো যে অশ্বটা কী আসলে, ব্যথাহীন এবং ব্যথা, তীব্র ব্যথা, এই অশ্বটা নিয়ে আলোচনা করব। তো চলুন, আসলে অশ্ব কেন হয়। প্রথম স্টেপ হলো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, 1 নম্বর। 2 নম্বর হলো অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার গ্রহণ। 3 নম্বর হলো কম পানি পান করা। 4 নম্বর হলো দীর্ঘদিন বসে কাজ করা। এক জায়গায় যদি আপনি দীর্ঘদিন বসে একানাগালে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এ রোগের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 নম্বর হলো গর্ভাবস্থায় ভারী কিছু জিনিস তোলা। আপনি গর্ভাবস্থায় যদি ভারী কোনো জিনিস তুলতে যান, সেক্ষেত্রে এটা প্রেশার প্রয়োগ হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। 6 নম্বর হলো পায়খানার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা। অনেক সময় আমরা বাথরুমে যখন হতে চাই না, তখন অনেক সময় আমরা প্রেশার প্রয়োগ করি। এটা কিন্তু অনেকটা ক্ষতি করে ফেলে আমাদের মলদ্বারে, তাই এটা আমরা কখনোই করব না। এটা আপনি শুনলেন যে অশ্ব কেন হয়, এটা ব্যাখ্যা দিলাম। এবার দ্বিতীয় শুনবো আমরা লক্ষণগুলো কেমন হয়। এই লক্ষণগুলো কেমন হয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। লক্ষণগুলো পায়খানার সময় রক্ত পড়া। আমি তো আগেই বললাম যে তীব্র রক্ত পড়তে পারে, একদম টাটকা রক্ত। অনেক সময় দেখা যাচ্ছে জমাট বাঁধা রক্ত পড়তে পারে, অনেক সময় টাটকা রক্ত পড়তে পারে। দ্বিতীয় নম্বর হলো চুলকানি বা জ্বালাপোড়া। অনেক সময় চুলকানি হবে, জ্বালাপোড়া করবে ইত্যাদি। 3 নম্বর হলো বসলে অস্বস্তিকর মনে হবে আপনার কাছে, বসে শান্তি পাবেন না, শুয়ে শান্তি পাবেন না। 4 নম্বর হলো পায়ুপথে ছোট মাংসপিণ্ডে বের হয়ে আসা। আমি আগেই বলছিলাম যে পায়ুপথ থেকে দেখবেন অনেক সময় আঙুরের ঝুঁটি বের হয়ে আসে। এটা নরম, অনেকটা শক্ত হতে পারে। মলত্যাগের ব্যথা ও চাপ।
তাই অবশ্য বলবো যে আপনি কোনো সময় মলদ্বারে আপনি চাপ প্রয়োগ করবেন না। অ্যান্ড চিকিৎসা যদি আপনি হোমিওপ্যাথিতে আসতে চান, তাহলে হোমিওপ্যাথির একটা সুন্দর ট্রিটমেন্ট আছে অ্যান্ড স্থায়ী সমাধান আছে। কোনো কাটাছেঁড়া করা লাগবে না। টোটালি আপনি এর থেকে মুক্তি পাবেন। কিন্তু আ সতর্ক একটাই হলো আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথির দ্বারা এই ট্রিটমেন্টটা গ্রহণ করবেন। যেমন তেমন হোমিওপ্যাথির দ্বারা কখনোই ট্রিটমেন্টটা নিবেন না। এর পাশাপাশি আপনার কিছু দরকারি ও স্বাস্থ্য টিপস বলবো, সেটা হলো প্রতিদিন পর্যাপ্ত পানি পান করবেন। দ্বিতীয় হলো আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল খাবেন বেশি পরিমাণে। ঝাল, ভাজাপোড়া খাবার সম্পূর্ণ এড়িয়ে চলবেন। এটা কখনোই আপনি যদি এ রোগ থেকে থাকে কখনোই এগুলো আপনি সেবন করবেন না বা খাবেন না। ৪ নম্বর হলো নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করবেন। এটা হালকা ব্যায়াম। আসলে আমি প্রতিটা ভিডিওয় কিন্তু বলি যে ব্যায়াম। ব্যায়াম কেন বলি? এইজন্যই বলি আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, এটা আপনি যখন ব্যায়াম করবেন তখন বুঝবেন যে এই ব্যায়ামের বিকল্প আসলে কিছু নাই। মানুষ বলে যে, "ভাই আমি তো কাজ করি, আমি তো পরিশ্রম করি অনেক। এটা তো ব্যায়াম হয়ে যায়।" না, আসলে ওই পরিশ্রম আর ব্যায়াম কিন্তু এক না। তাই আপনাকে নিয়মমাফিক ব্যায়াম করতে হবে। প্রতিদিন যেকোনো একটা নির্দিষ্ট টাইম। সেটা সকালে ঘুম থেকে উঠে করতে পারেন অথবা বিকালে করতে পারেন। তাই আপনি ব্যায়াম করবেন সুস্থ থাকার জন্য। ৫ নম্বর হলো এর সাথে বেশি পরিমাণ খাবার খাবেন না। আমরা অনেক সময় কি করি? যে পাইছি আর পাবো এমন খাবার গ্রহণ করে থাকি। আসলে এটা কখনোই করবেন না। খাবার সবসময় ধীরে সুস্থে খাবেন এবং পরিমাণে কম খাবেন। তাই শেষে একটা কথা বলবো, যদি আপনি বা আপনার পরিবারে বা প্রিয় কেউ অর্শ ভোগেন, তাহলে লজ্জা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা নিলে এ রোগ থেকে পুরোপুরি নিরাময় সম্ভব। তাই বলবো ভালো চিকিৎসকের পরামর্শ নিবেন। সেবায় সুস্থতার পাশে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।